ব্যোমকেশ কাগজ দেখতে দেখতে বলে উঠল, বুঝলে অজিত, গোটা কাগজের ছাত্রাবাসের বিজ্ঞাপনই ভর্তি। এটা খবরের কাগজ না বিজ্ঞাপনের কাগজ সেটা বোঝাই দায়। আমি চাই চুমুক দিয়ে বললাম, কি করবে বলো ভাইয়া, কাগজের লোকেদেরও তো পেটটা চালাতে হয়। ব্যোমকেশ এবার কাগজটা ভাঁজ করে বলল, হ্যাঁ, আর সেই জন্যই ভাবছি কাগজটা নেওয়া এবার থেকে বন্ধ করে দেবো। নন্দিনী দেবীর হত্যা রহস্যের কিনারায় প্রায় 15 দিন কেটে গেছে। ব্যোমকেশের হাতে এখন তেমন কোনো কেস নেই। প্রথম 1 সপ্তাহ বিশ্রাম নিলেও এখন আমার মনে হয় তার কাজের মধ্যে থাকাই ভালো, কারণ দিন দিন ব্যোমকেশ খিটখিটে হয়ে পড়েছে। এর উপর সত্যবতীও গেছে তার দাদার বাড়ি। সে থাকলে তাও তাকে সামলানো যেত, কিন্তু এখন আমি একা কিভাবে যে কি করব কিছু বুঝতে পারছি না। এখন একটাই আশা, কবে আবার একটা নতুন কেস জোটে। ব্যোমকেশ কাগজটা রেখে রান্নাঘরে পুটিরামের কাছে গেল। তার মানে পুটিরামের ভাগ্যেও আজ ব্যোমকেশের শাসন নাচছে। ইতিমধ্যে আমি একটা নতুন গল্পের প্লট মনে পড়ায় খসড়াটা নিয়ে নাড়াচাড়া করছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি খসড়াটা টেবিলে নামিয়ে রেখে দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখলাম একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, হাতে কালো ছাতা, মাথায় তেমন চুল নেই। আমাকে দেখে নমস্কার জানিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, ব্যোমকেশ বাবু আছেন? আমি তেনাকে হ্যাঁ বলে ঘরে ভেতরে নিয়ে আসি। ভদ্রলোক সোফায় বসলে আবার আমায় বললেন, আমার একটু বিশেষ দরকার ছিল ব্যোমকেশ বাবুর সাথে। উনি কি বাড়ি আছেন? আমি বললাম, হ্যাঁ, ব্যোমকেশ বাড়িতেই আছে, দাঁড়ান ডেকে দিচ্ছি। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়াবো, ব্যোমকেশকে দেখলাম একটা পাত্রে আটা মাখতে মাখতে বেরিয়ে আসতে। তারপর আমার পাশে এসে বলল, নমস্কার, অধমের নাম ব্যোমকেশ বক্সী। দেখলাম উক্ত ভদ্রলোক ব্যোমকেশের আপাতমস্তক একবার ভালোভাবে চেয়ে দেখলেন, তারপর বললেন, আপনি মানে স্বনামধন্য গোয়েন্দা ব্যোমকেশ বক্সী নাকি? আগে না। ভদ্রলোক এবার বেশ অবাক হয়ে বললেন, মানে আপনি কি রহস্য সন্ধানী? হ্যাঁ আমি, তবে আমি গোয়েন্দা নই, আমি হলাম সত্যান্বেষী। সত্যটা সন্ধান করাই আমার কাজ। তা আপনার পরিচয়টা? ওই দেখেছেন, কথায় কথায় ভুলে গেছিলাম। আমি হলাম নিতাই চরণ মহাপাত্র। কলকাতার দমদমে আমার একটা ছাত্রাবাস আছে। অতি অল্প খরচে ছাত্ররা সেখানে থাকতে পারে। তারপর নিতাই বাবু একটু থেমে বললেন, আসলে আমি একা মানুষ ব্যোমকেশ বাবু, বিয়ে থা করিনি। পূর্বপুরুষদের মানে ওটা আদি বাসা বলতে পারেন, আর সেখানেই সকলকে নিয়ে থাকি আর কি। বেশ, সে তো বোঝা গেল, কিন্তু এতে আমি কি করতে পারি? ব্যোমকেশ চেয়ারে বসতে বসতে বলল। ভদ্রলোক কি সব ভাবলেন, তারপর কথাগুলোকে মাথায় একটু সাজিয়ে নিয়ে বলতে শুরু করলেন, দেখুন ব্যোমকেশ বাবু, আমি আগেই বললাম আমি বিয়ে করিনি, তাই কোনো সংসার আমার নেই। আমার পৈতৃক বাড়িটা আমার 3 তলা। প্রথম 2 তলা ছাত্রাবাস করে দিয়েছি, আর আমি থাকি 3 তলায়। ও, আমি সেখানে আবার একা থাকি না, আমার সঙ্গে থাকেন আমার বিশিষ্ট বাল্য বন্ধু আদিনাথ রায় এবং আমার কাজের লোক রাকহরি। ব্যোমকেশ নিতাই বাবুর কথা থামি প্রশ্ন করল, আচ্ছা, আপনার বন্ধু আপনার সাথে থাকে কেন? আসলে ওর স্ত্রীর মৃত্যুর পর ওকে আমি আমার কাছে নিয়ে আসি ব্যোমকেশ বাবু। ওর এক মেয়ে ছিল, তবে ও আমায় বলে মেয়েটি নাকি মানে ওই গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কি জানতেন না যে আদিনাথ বাবুর একটা মেয়ে আছে? না অজিত বাবু, আসলে ওর সাথে বহুকাল আমার যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন পার্কে বেড়াতে গিয়ে ওর সাথে দেখা হয়ে যায়।
আর তখনই আমি ওকে আমার কাছে থাকার প্রস্তাব দিই। প্রথমে থাকতে না চাইলো, পরে চলে আসে আর কি। এবার ব্যোমকেশ বলল, বেশ, সে তো বুঝলাম নিতাই বাবু, কিন্তু আপনার মূল সমস্যাটা কি? এরপর ভদ্রলোক তার পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে ব্যোমকেশের হাতে দেন। ব্যোমকেশ সেটা পড়ে নিয়ে আমার হাতে চালান করতে দেখতে পাই তাতে লেখা, মৃত্যু তোমার দোরগোড়ায়। ব্যোমকেশ এবার নিতাই বাবুকে প্রশ্ন করে, এটা তো হুমকি, কে দিয়েছে? আসলে ব্যোমকেশ বাবু, সেটাই তো জানি না। আমার সজ্ঞানে কাউকে ক্ষতি করেছি বলে তো আমার মনে পড়ে না ব্যোমকেশ বাবু। কাল সকালে একটা ইট জানলা দিয়ে এসে আমার হাতে এসে লাগে, আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি এই ব্যাপার। তা আপনার বাড়ির পাশে কি আছে? একটা মাঠ ব্যোমকেশ বাবু। আমি আর আদিনাথ পাশাপাশি দুটো ঘরে থাকি, আর রাখো ঘড়ি শোই সামনের দালানটায়। আর তাছাড়া একতলা দোতলা তো বুঝতেই পাচ্ছেন ছাত্রাবাস ছেলেরা থাকে। কি করি বলুন তো এখন? বুঝতেই পাচ্ছেন, ছেলেপুলে নিয়ে সংসার। ব্যোমকেশ এবার একটু চুপ থেকে তারপর বলল, দেখুন নিতাই বাবু, এভাবে কিছু বলা যাবে না। আমাদের একবার আপনাদের বাড়িতে যেতে হবে, মানে আপনার ছাত্রাবাসে, আর সেখানে গেলে সব বোঝা যাবে। বেশ তো, তা কবে যাবেন সেটাই বলুন না। খুব খারাপ না হলে কাল সকালে আমি আর অজিত যাব, আর সেখানেই দেখা হবে কি করা যায়। তবে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। তারপর নিতাই বাবু সোফা ছেড়ে উঠে বললেন, বেশ, অনেকটা আশা পেলাম ব্যোমকেশ বাবু। তাহলে আজ উঠলাম, কাল সকালে দেখা হচ্ছে। খুব আশায় থাকলাম কিন্তু ব্যোমকেশ বাবু। এই বলে ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোক চলে যাবার পর ব্যোমকেশ আমাকে বলল, বন্ধুবর, কি বুঝলে? আমি বললাম, দেখো ব্যোমকেশ, আমি তো সেরকম কিছু বুঝতে পারলাম না, তবে এটা বুঝলাম নিতাই বাবু যথেষ্ট ভয় পেয়েছেন। দেখো অজিত, এই না জানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে কাল নিতাই বাবু ছাত্রাবাসে পাওয়া যাওয়ার পর, বুঝলে? এখন চলো। আজ সকালে আমি আর ব্যোমকেশ চললাম নিতাই বাবুর বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশের মুখ ভার, আর মুখ ভার ব্যোমকেশেরও। ব্যোমকেশ যে কি ভেবে চলেছে মাথার ভেতর কে জানে। যখন আমরা বাড়ির সামনে পৌঁছালাম, দেখি 3 তলার বিশিষ্ট বাড়ি। বাড়ির সামনে লেখা আশা ছাত্রাবাস। ঘরের ভেতরে ঢুকতেই দেখি গোটা বাড়িতে যুবক ছেলেদের কর্মব্যস্ততা। গোটা 10 ছেলে যে সেখানে থাকে তাতে কোনো সন্দেহ নেই। উঠোনের একপাশে দাঁড়িয়ে আমি আর ব্যোমকেশ সব কাণ্ড কারখানা লক্ষ্য করছি। হঠাৎ একজন পেছন থেকে বলে উঠল, আগে বাবুরা, আপনাদের মধ্যে কেউ ব্যোমকেশ বক্সি বলে কেউ আছেন? ব্যোমকেশ পেছন ফিরে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সি। এই শুনে সে ব্যক্তিটি বললেন, আগে আসুন, বাবু আপনাদের জন্য ওপরে অপেক্ষা করছে। আমরা তার পেছন পেছন 3 তলার দিকে এগোতে লাগলাম। ইনি যে রাখো হরি সেটা আর বলে দিতে হয় না। আমাদের দেখতে পেয়ে নিতাই বাবু এগিয়ে এসে বললেন, আরে আসুন আসুন, অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করছিলাম। যাক, আপনারা এসে যখন পড়েছেন তখন আর কোনো চিন্তা নেই। এই বলে নিতাই বাবু আমাদের 3 তলার লম্বা বারান্দায় থাকা সোফায় বসতে দিলেন। সত্যি খুবই সুন্দর এবং গোছানো বাড়ি। আগে এই বাড়ির যে খুবই ভালো অবস্থা ছিল সেটা আর বলে দিতে হয় না। আমি আর ব্যোমকেশ একটা সোফায় ভাগাভাগি করে বসলাম, আর নিতাই বাবু বসলেন একটা সিঙ্গেল সোফার উপর। বসার কিছুক্ষণের মধ্যে চা আর সামান্য জলযোগ এসে গেল। এবার ব্যোমকেশ বলল, আশা নামটা কি আপনার মায়ের, নিতাই বাবু? নিতাই বাবু একটু চমকে বললেন, হ্যাঁ আগে, হ্যাঁ ব্যোমকেশ বাবু, কিন্তু আপনি জানলেন কি করে? আসলে এই ছাত্রাবাসটা আপনার খোলা, আর আপনি তো বিবাহ করেননি যে আপনার স্ত্রীর নামে সেই ছাত্রাবাসটা রাখবেন, তাই আপনার মায়ের নামই ধরে নিলাম।
একদম ঠিক ধরেছেন ব্যোমকেশ বাবু। আসলে ছোট থেকেই বাবাকে সেইভাবে পায়নি। বাবার কর্মব্যস্ততার জন্য বাবা সবসময় বাইরেই থাকতেন। এদিকে মা ছিলেন আমার পরম বন্ধু। আদর, আবদার, যত্ন, শৃঙ্খলা সবকিছু শেখা ওই মায়ের কাছ থেকে। তাই বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, আপনার বন্ধু মানে আদিনাথ বাবুর সঙ্গে তো দেখা হলো না? ও আসলে ও একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। বেশ, এবার বলুন আপনার এই বাড়িতে ঠিক কজন থাকেন? আপনি হয়তো তলায় ছাত্রাবাসের অবস্থা দেখেছেন ব্যোমকেশ বাবু। ওরা জনা 10 ছেলে থাকে, আর আমরা 3 জন, মানে ওই 13 জন মতন থাকি আর কি বাড়িটায়। আগে আরো ছিল, কিন্তু পরীক্ষা শেষ হতে যে যার বাড়ি সব চলে গেছে। বেশ, এবার বলুন ওই কাগজটা কোথায় দেখতে পান? হ্যাঁ, তাই তো আপনাকে দেখানো হয়নি। আসুন আসুন, দেখাচ্ছি। এই বলে ভদ্রলোক তার ঘরের দিকে নিয়ে গেলেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এখানে তেমন কোনো জিনিস নেই। একটা খাট, একটা আলমারি, আর ঘরে জানলার সামনে একটা স্টাডি টেবিল। আর তেমন কিছু জিনিস নেই ঘরে। নিতাইবাবু আমাদের জানলার সামনে দাঁড় করিয়ে বললেন, এই যে ব্যোমকেশ বাবু, এই টেবিলের ওপরই কাগজটা ছিটকে এসে আমার হাতে লাগে। ব্যোমকেশ প্রথমে জানলা দিয়ে বাইরেটা চেয়ে দেখলো, তারপর ঘরটা চারদার ঘুরে ঘুরে দেখতে লাগলো। কি যে এত কিছু খুঁজছে সেটা ওই বলতে পারবে। এরপর আমরা আবারও সোফায় গিয়ে বসলাম। ব্যোমকেশ এবার বলল, আচ্ছা নিতাই বাবু, জানলার ওদিকটা তো খেলার মাঠ, কিন্তু কিন্তু কি ব্যোমকেশ বাবু? আসলে আমি ভাবছি মাঠ থেকে 3 তলায় পাথর ছোড়াটা কি খুব সহজ ব্যাপার? মানে আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশ বাবু? আসলে আমি কিছুই। কে নিতাই? ইনিই বুঝি ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশের কথা থামিয়ে পেছনের দিক থেকে বলে উঠলেন এক বৃদ্ধ ভদ্রলোক। নিতাইবাবু বললেন, উনি হলেন আমার বন্ধু আদিনাথ রায়। নিতাইবাবু আমাদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দেবার পর ব্যোমকেশ বলে উঠল, আচ্ছা আদিনাথ বাবু, আপনার বন্ধু যে চিঠিটা পেয়েছেন তাতে আপনার বক্তব্য কি? আসলে এসব আমার কাছে ছেলে মানুষই ছাড়া আর কিছুই মনে হয়নি ব্যোমকেশ বাবু। এতগুলো ছেলে এই বাড়িতে ভাড়া থাকে, তাদেরই কোনো দ্রষ্ট বুদ্ধির ফল বলতে পারেন এটা। এবার ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, আচ্ছা, আপনি আগে কি করতেন আদিনাথ বাবু? আমি সরকারি কর্মচারী ছিলাম। রিটায়ারের পর একাকী জীবন কাটাচ্ছিলাম। তারপর হঠাৎ নিতার সঙ্গে আলাপ হয়, আর তারপরেই এখানেই চলে আসি। এবার ব্যোমকেশ আমাদের চমকে দিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, আপনার মেয়ে কি করে মারা যায় আদিনাথ বাবু? ভদ্রলোক বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, গাড়ি দুর্ঘটনায় মারা যায় আমার মেয়ে। হাই রোডের পাশে জলাশয়ের মধ্যে গাড়ি পড়েছিল। সাধারণ মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, আর তারপর পুলিশ আমায়। দেখলাম ভদ্রলোক রুমাল দিয়ে চোখটা মুছলেন। আপনি কি ছাত্রাবাসের ছেলেদের সঙ্গে দেখাশোনা করেন নাকি আদিনাথ বাবু? ভদ্রলোক সামান্য চুপ থাকার পর বললেন, আমি এখানে যখন প্রথম আসি তখন 2-1 বার গিয়েছিলাম, এখন আর যাই না। আসলে এসব আমার আর ভালো লাগে না ব্যোমকেশ বাবু। বেশ, বুঝলাম। এবার নিতাইবাবুর দিকে ফিরে বলল, আচ্ছা নিতাই বাবু, আপনিও কি নিচে যান না? কি বলছেন ব্যোমকেশ বাবু? আমি বাড়ির মালিক, আমাকে তো যেতেই হয়। বুঝতেই তো পারছেন, সব কটাই যুবক ছেলে, তাই তদারকি করতে হয় বই কি। তবে রাকহরি বেশিরভাগটা দেখে, ওইসব রক্ষণাবেক্ষণ ওইসব করে। এবার ব্যোমকেশ রাকহরির দিকে ফিরে বলল, রাখরি, তোমার বাবুকে কি নিচের ঘরের ছেলেরা হুমকি দিয়ে চিঠি লিখতে পারে? রাকহরি অবাক হয়ে বলে, আগে সে আমি কি করে বলবো বাবু, তবে ওরা তো সবাই ভদ্র ঘরেরই ছেলে। ব্যোমকেশ এবার নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, বেশ, ঠিক আছে, আমরা তাহলে এখন উঠি নিতাই বাবু।
কিছু অসুবিধা হলে বলবেন, আর পারলে একবার থানায় ডায়েরি করিয়ে রাখবেন। এখানে তো আমার তেমন কিছু করার আছে বলে তো বোধ করছি না। এখন আমি আর ব্যোমকেশ নিজেদের বাড়ির সোফায় বসে আছি। ব্যোমকেশ মাথায় হাত দিয়ে কি সব চিন্তা করছে। পুটিরাম সে কখন চা দিয়ে গেছে সেটাও দেখলাম ব্যোমকেশের সামনে টেবিলের ওপর রাখা। আমি এবার জিজ্ঞাসা করলাম, কি হলো বন্ধুভর, এত চিন্তা কিসের? ব্যোমকেশ প্রথমটা খানিকটা হকচকিয়ে আমার দিকে তাকালো, তারপর শান্ত হয়ে বলল, হ্যাঁ, দেখো অজিত, নিজেকে আজকে এরকম অসহায় লাগছে। অসহায় কেন? দেখো, নিতাই বাবুর এত আশা নিয়ে আমার কাছে এলেন, কিন্তু আমি কিছু করতে পারলাম না। আর সত্যি বলতে কি, আমি কিছু ধরতেও পারিনি অজিত। দেখো ব্যোমকেশ, এতে ধরার মতন কি আছে বলতো, তাই অত ভেবো না। এবার ব্যোমকেশ চেয়ার ছেড়ে ঘরে পায়চারি করতে করতে বলল, না অজিত, কিছু তো একটা গন্ডগোল আছেই, আর সেটাই আমি ধরতে পারছি না। বেশ, ঠিক আছে। এই বলে ব্যোমকেশ নিজের ঘর থেকে পোশাক পরে বেরিয়ে গেল। আমি বললাম, কোথায় চললে ভাইয়া? পাক তুলতে অজিত, পাক তুলতে। এই বলে ব্যোমকেশ শটান বেরিয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম ব্যোমকেশের দিকে। সত্যি ব্যোমকেশ কখন যে কি করে সেটা বোঝা আমার কম্য নয়। আর এখন ব্যোমকেশকে কিছু জিজ্ঞাসা করলেও যে উত্তর পাওয়া যাবে না সেটাও আমি জানি, তাই মৌনতাই শ্রেয়। ঘর একদম ফাঁকা। তাও সত্য বলতে থাকলে দুটো গল্প করা যেত, কিন্তু এখন তার উপায় নেই। তাই আমি একটা ডায়েরিতে আজকের ঘটনাগুলো পরপর সাজিয়ে রাখতে লাগলাম। লিখতে আর ভাবতে যে কত রাত হয়ে গেছে তা খেয়ালই করিনি। খেয়াল ভাঙলো ব্যোমকেশের গলার আওয়াজে। কি হে অজিত, কত মন দিয়ে কি লিখছো? আমি অবাক হয়ে প্রথমে তাকালাম, তারপর নিজের হুঁশ ফিরতে দেখি ব্যোমকেশ এক বুড়োর বেশে দাঁড়িয়ে। তার মানে ভাইয়া, তুমি ঠিকই ধরেছো, বলে উঠল ব্যোমকেশ। আমি অবাক হয়ে বললাম, কিন্তু তুমি কি করে জানলে আমি কি ভাবছি? সেটা তোমার চাহনি দেখলেই বোঝা যায় অজিত। বেশ, সে তো হলো, কিন্তু তুমি এইভাবে গেছিলে কোথায়? ক্রমশ প্রকাশ্য ভায়া, ক্রমশ প্রকাশ্য। এই বলে সে নিজের ঘরে ঢুকে যায়। আর সেরকম কথা সেদিন রাতে কিছু হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়ি। সকালে ঘুমটা ভাঙে ব্যোমকেশের গলার আওয়াজে। অজিত, ওঠো, ছাত্রাবাসে খুন। আমি তড়াক করে খাট থেকে উঠে পড়ি। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করছে। নিজেকে কোনো মতে সামলে ব্যোমকেশকে প্রশ্ন করি, কি করে ব্যোমকেশ? তা জানি না, নিতাই বাবু ফোন করেছিলেন, আমাদের যেতে বললেন। ঝটপট রেডি হয়ে নাও, যেতে হবে। ওখানে পৌঁছে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা মৃতের সামনে যাওয়ার পর নিতাই বাবু এগিয়ে এলেন। তারপর ব্যোমকেশকে বললেন, ব্যোমকেশ বাবু, কি হয়ে গেল বলুন তো? এখন কি যে করি, বয়সও হয়েছে আমার। ব্যোমকেশ চারিধারে তাকাতে তাকাতে বলল, ভুলেও হুমকির কথাটা পুলিশকে বলতে যাবেন না, আমি দেখছি কি করা যায়। হঠাৎ পেছন দিক থেকে একটা অচেনা আওয়াজ পেয়ে আমরা তাকালাম। তারপর দেখলাম ইন্সপেক্টর সাহা ব্যোমকেশের দিকে এগিয়ে আসে। তারপর বললেন, আরে ব্যোমকেশ বাবু, আমার কি সৌভাগ্য, আপনার সঙ্গে সাক্ষাৎ পেলাম। তা এখানে কি আপনি তদন্ত করছেন নাকি? ব্যোমকেশ মুচকে এসে বলে, আরে না না, আসলে নিতাই বাবু আমার পূর্ব পরিচিত, তাই ওনার সঙ্গে একটু দেখা করতে আসে। বেশ করেছেন, তা একবার দেখবেন নাকি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তা আপনাদের কাজ হয়ে গেছে? হ্যাঁ বক্সি বাবু, এবার আপনি একবার দেখে নিন। এরপর ব্যোমকেশ নিজের হাত দুটো কোমরে ভাঁজ করে ঘরের এদিক ওদিক ঘুরতে লাগলো। আমিও পেছন পেছন দেখতে গেলাম। হঠাৎ দেখি ব্যোমকেশ নিচু হয়ে কি যেন দেখছে। আমি দেখতে যাব, দেখি ব্যোমকেশ আবারও সামনের দিকে এগিয়ে গেল। আমি এবার ব্যোমকেশের দিকে গিয়ে বললাম, এই ব্যোমকেশ, কি দেখলে বলো তো? ব্যোমকেশ না শোনার ভান করে ঘরের ভেতরে সবকিছু আবার দেখতে লাগলো। সত্যি এই সমস্ত কাণ্ডকলাপই আমার মাথাটা খারাপ করে দেয়।
যাগ্গে, ব্যোমকেশের স্বভাব আমার জানা আছে, তাই এইসব আর গায়ে মাখি না। এখন নিতাই বাবুর 3 তলায় আমরা বসে আছি। আমরা মানে ব্যোমকেশ, নিতাই বাবু, আমি, আদিনাথ বাবু, ইন্সপেক্টর সাহা। ইন্সপেক্টর সাহা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, এবার বলুন তো ব্যাপারটা কি? ব্যোমকেশ এবার মুচকি এসে বলে, দেখুন ইন্সপেক্টর সাহা, প্রথমে আমি নিতাই বাবুকে সত্যি বলতে বারণ করি, কিন্তু এখন আপনাকে না বলার কিছু নেই। এই বলে ব্যোমকেশ সমস্ত ঘটনাটা খুলে বলে। এটা শোনার পর সাহাবাবুর মুখে চিন্তার ছাপ দেখা গেল। তিনি বললেন, তাহলে আপনি কি বুঝছেন ব্যোমকেশ বাবু? দেখুন ইন্সপেক্টর সাহা, আমি এখন কিছুই বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি ব্যাপারটা যতটা সোজাভাবে নেওয়া হবে ততটা কিন্তু নয়। বেশ, তাহলে পুলিশের পাহারার ব্যবস্থা করে দিচ্ছি, তারপর? হ্যাঁ, সেটাই করুন। আর নতুন কিছু তথ্য পেলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। এরপর আমরা বাড়িতে ফিরে আসি। আসার পর থেকেই দেখছি ব্যোমকেশ নিজের ঘরে চুপ করে বসে আছে। এখন এই অবস্থায় ওকে কিছু জিজ্ঞাসা করলে যে কোনো উত্তর পাওয়া যাবে না সেটা আমি জানি। তাই ব্যোমকেশকে নিজের মতন ছেড়ে দিয়ে দালানে বসে গল্পটা এগোতে লাগলাম। তখন কটা হবে? রাত 8টা বাজবে। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, অজিত, রাতে আমি থাকবো না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে বললাম, মানেটা কাল জানবে অজিত। ঘাড় অব্দি পৌঁছে গেছি ভাই, এবার মাথার পালা। আমি অবাক হয়ে বললাম, অপরাধী কে জানতে পেরে গেছে নাকি ব্যোমকেশ? এখন কিছু নয়, কাল সকালে নিতাই বাবুর বাড়িতে যা হবার হবে। ব্যোমকেশ তো বেরিয়ে গেল। আমি যেতে চাওয়ায় সে বারণও করে দিল। কি যে করব কিচ্ছুই বুঝতে পারছি না। আমি ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পাখার দিকে তাকিয়ে আছি। ভাবছি, এই প্রগাঢ় অন্ধকার কি ব্যোমকেশ পারবে মিটিয়ে দিতে? বাইরের আকাশে মেঘ করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। ঝড় এখনই ওঠেনি, কিন্তু আমার মনের ভেতরের ঝড়কে কিভাবে স্তব্ধ করব জানি না। কিছু ভালো লাগছে না। আজ রাতে আমার আর ঘুম হবে না। সকালে ঘুমটা ভাঙলো পুটিরামের ডাকে। বলল ব্যোমকেশ ফোন করেছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে দৌড়ে উঠে ফোনটা ধরলাম। তারপর কাঁপা গলায় বললাম, হ্যালো ব্যোমকেশ? হ্যাঁ, শোনো, সকাল 11টায় ছাত্রাবাসে চলে আসবে। রহস্য কিনারা হবে। আমি ইন্সপেক্টর সাহাকে ফোন করে জানিয়ে দিয়েছি, উনি ঠিক সময় চলে আসবেন। আর তুমিও চলে এসো। রাখলাম। ব্যোমকেশ ফোনটা আর কেটে দিল। আমি তাও রিসিভারটা ধরে দাঁড়িয়ে রইলাম। কি যে হবে কিছু বুঝতে পারছি না। এখন ছাত্রাবাস নিস্তব্ধ, কারোর মুখে কোনো কথা নেই। সবাই একদৃষ্টে তাকিয়ে আছে ব্যোমকেশের দিকে। এখন একটা সোফায় আমি আর ব্যোমকেশ, আর তার পাশের একটা চেয়ারে ইন্সপেক্টর সাহা। তারপর ঠিক উল্টো দিকের একটা চেয়ারে নিতাই বাবু আর আদিনাথ বাবু। আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে গোটা 7 ছেলের দল আর 2জন কনস্টেবল। এবার ব্যোমকেশ চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বলে উঠল, আচ্ছা নিতাই বাবু, আপনার ছাত্রাবাসের কথা তৈরি করবেন ভাবলেন কেন? নিতাই বাবু খুব অবাক হয়ে বললেন, আসলে একা মানুষ ব্যোমকেশ বাবু, তাই নিঃসঙ্গতা কাটাবার জন্যই এই প্রয়াস। বাহ, খুব ভালো। তা আপনি যখন ছেলেদের এখানে থাকতে দিতেন তখন তাদের পরিচয়পত্র নিতেন? আসলে ব্যোমকেশ বাবু, আমি এত কিছু ভাবিনি কোনোদিন, কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। এবার ব্যোমকেশ যেটা বলল তাতে আমরা অবাক হয়ে গেলাম। না নিতাই বাবু, শুধু এটা নয়, আরো একটা মস্ত বড় ভুল আপনি করেছেন, কিন্তু সেটা কতটা ভুল বলা চলে সেটাই বিচার করতে পারছি না। এবার বেশ কাঁপা গলায় নিতাইবাবু বললেন, কি 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 সেটা ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ এবার আদিনাথ বাবুর দিকে মুখ ফিরিয়ে বলল, কি আদিনাথ বাবু, আমি বলবো না আপনি?
আদিনাথ বাবু বেশ গম্ভীর সুরে বললেন, এর মানে কি ব্যোমকেশ বাবু? হেয়ালি করছেন নাকি? হাসালেন আদিনাথ বাবু। খুনটা কেন করলেন সেটা ঝটপট বলে ফেলুন দেখি। আমরা তো একেবারে অবাক, যেন আকাশ থেকে ভেঙে পড়লাম। কি সব বলছে ব্যোমকেশ? আমি প্রশ্ন করলাম, কি সব বলছো ব্যোমকেশ? আমার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর শাহ বলে উঠলেন, মানে আপনি যে ওনাকে অভিযুক্ত করছেন ব্যোমকেশ বাবু, তার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে আপনার কাছে? আছে আছে শাহবাবু, আছে। এই বলে ব্যোমকেশ সোফা ছেড়ে আমাদের সামনে পায়চারি করতে লাগলো। তারপর বলল, আসলে আমার আদিনাথ বাবুর ওপর প্রথম থেকে একটা সন্দেহ জাগে, কিন্তু ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছিল না। তারপর ওনার কথা শোনার পর আমি ওনার অসঙ্গতিটা বুঝতে পারি। তাই আমি ওনার মেয়ের যেখানে ডেড বডি পাওয়া যায় সেখানে যাই, আর সেখানে খোঁজ খবর করতে থাকি। সেখানে একটা অদ্ভুত জিনিস জানতে পারি, বুঝলেন ইন্সপেক্টর সাহা। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি জানতে পারলে ব্যোমকেশ? ব্যোমকেশ মুচকি হেসে বলল, জানতে পারি ওনার মেয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। মানেটা বলছি, তবে তার আগে একটা কথা বলে উচিত। আমি আদিনাথ বাবুর মেয়ের ব্যাপারে জানতে যাই থানায়, আর যেটা জানতে পারি সেটাতে আমি অবাক হয়ে যাই। এবার ইন্সপেক্টর শাহ বলে উঠলেন, কি কি জানতে পারেন ব্যোমকেশ বাবু? এবার ব্যোমকেশ নিজের বসার জায়গায় ফিরে এসে বসে বলল, জানি যে ওনার মেয়েকে হত্যা করা হয়, কারণ ওনার মেয়ের গলায় দড়ির দাগ দেখা গেছে। কি সব যাতা কথা বলছেন ব্যোমকেশ বাবু? পুলিশ তো পরিষ্কার বলল যে সেটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। হঠাৎ আদিনাথ বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিকই শুনেছিলেন আদিনাথ বাবু। আসলে পুলিশ বহু তদন্ত করেও খুনের কিছু কথা সমাধান করতে পারছিল না, তাই বাধ্য হয়ে অ্যাক্সিডেন্টে ঘোষণা করতে হয়। এসব কি বলছেন ব্যোমকেশ বাবু? তাহলে আমার মেয়েটা? এই বলে মাথায় হাত চাপড়ে চেয়ারে বসে পড়লেন আদিনাথ বাবু। এবার নিতাই বাবু বললেন, কিন্তু এখানে এই ছাত্রাবাসে খুনের সঙ্গে আপনার এই আদিনাথের মেয়ের খুনের কি সম্পর্ক আছে ব্যোমকেশ বাবু? লক্ষ্য করলাম ব্যোমকেশ মুখে একটা তীক্ষ্ণ হাসি। সকালের প্রথম সূর্যের জ্যোতির মতন চকচক করছে ব্যোমকেশের চোখ। সে এবার হেসে বলল, এখানেই তো সব রহস্যের সমাধান নিতাই বাবু। এবার আদিনাথ বাবুর দিকে মুখ ফিরিয়ে বলল, কি আদিনাথ বাবু, বাকি উত্তরটা আপনি দেবেন নাকি? এতক্ষণ অভিনয় তো অনেক হলো, এবার নিজের আসল রূপটা দেখান। আদিনাথ অবাক হয়ে বললেন, কি সব বলছেন ব্যোমকেশ বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে আপনাকে কষ্ট করতে হবে না, আমিই বলছি। এবার নিতাই বাবুর দিকে মুখ ফিরিয়ে ব্যোমকেশ বলল, আসলে আপনার ছাত্রাবাসের ছেলেটিকে খুন করেছেন আদিনাথ বাবু। মানে? নিতাই বাবু অবাক হয়ে প্রশ্ন করলেন, আর আমরা তো একেবারে হতবাক। কি সব বাজে কথা বলছেন ব্যোমকেশ বাবু? গম্ভীর সুরে বলে উঠলেন আদিনাথ বাবু, আমি ঠিকই বলেছি। ওই ছেলেটির সন্তানের মা হতে চলেছিলেন আপনার মেয়ে, আর সেটা জানার পরই সেই ছেলেটি আপনার মেয়েকে হত্যা করে, এবং তারপরই। মানে কি সব বলছেন ব্যোমকেশ বাবু? অবাক হয়ে প্রশ্ন করলেন ইন্সপেক্টর সাহা। ব্যোমকেশ বলে, আমি বহুদিন থেকেই ছেলেটার পিছু নিতে থাকি। তা জানতে পারি ছেলেটা অত্যন্ত লম্পট এবং দুশ্চরিত্র। এর আগেও বহু মেয়ের সর্বনাশ সে করেছে, এখনো। তারপরে একটু থেমে আবার বলে, আদিনাথ বাবু কিন্তু মেয়ের হত্যা সম্বন্ধে বুঝতে পারেন, আর বহু খোঁজাখুঁজি পরে তিনি জানতে পারেন তার মেয়ের প্রেমিকের কথা। আর সেই দিন থেকেই ছেলেটিকে মারবার পরিকল্পনা করতে থাকেন আদিনাথ বাবু। সুযোগ খুঁজে থাকেন, আর ঘটনার চাপকে তিনি জানতে পারেন সেই ছেলেটা আদিনাথ বাবুর বাল্যবন্ধুর ছাত্রাবাসে এসে উঠেছে। ব্যাস, আদিনাথ বাবু 2 দিয়ে 4 করে দিলেন। মানে আপনি পুরো শিওর ব্যোমকেশ বাবু? প্রশ্ন করলেন ইন্সপেক্টর শাহ। ব্যোমকেশ মুচকি হেসে বলল,
আপনি হয়তো লক্ষ্য করেননি ইন্সপেক্টর সাহা, কিন্তু আমি এটা মৃত ছেলেটা ঘর থেকে পাই। এই বলে ব্যোমকেশ তার নিজের পকেট থেকে একটা রুমাল বার করে সামনে টেবিলের উপর রাখল। তারপর বলল, আচ্ছা অজিত, এই রুমালটাকে তুমি চিনতে পারছো? আমি বাইরে কয়েক দেখেই বললাম, না ব্যোমকেশ, ঠিক। সত্যি অজিত, তোমার বুদ্ধিটা কমে যাচ্ছে। তুমি ব্রাহ্মী শাক খাও। এই রুমাল দিয়ে সেদিন মুখ মুজেছিলেন আদিনাথ বাবু। এই দেখো, রুমালের নিচে ওনার নাম লেখা আছে। ঠিক তো, দেখি রুমালে কোণে লাল সুতো লেখা আদিনাথ। এবার আদিনাথ বাবু কর্কশ গলায় বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওকে। বহুদিন থেকেই আমি ওকে মারবার সুযোগ খুঁজতে থাকি। আমার মেয়ের আত্মা আজ শান্তি পেয়েছে ব্যোমকেশ বাবু। ওই পাষণ্ডটার শাস্তি পুলিশের দেওয়ার কথা ছিল, কিন্তু ওই পাষণ্ড বজ্জাত তার বাবার টাকায় পুলিশের মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি ছাড়িনি। এখন আমি আর ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যাকালীন প্রকৃতিকে অনুভব করছি। ব্যোমকেশের মুখে একটা প্রসন্নতার ছোঁয়া। আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সবই তো বুঝলাম, কিন্তু সেদিন রাতে তুমি কোথায় গেছিলে বলো তো? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে সামান্য মুচকি হেসে বলে, আসলে অজিত, সংসার বড় বিচিত্র জায়গা। আমি সেদিন রাতে চলে যাই ছাত্রাবাসের সামনে আর অপেক্ষা করতে থাকি অপরাধীর বাইরে আসা। ঠিক তাই সেদিন রাত 2টো নাগাদ দেখতে পাই আদিনাথ বাবু বাইরে চলে আসছেন। তারপর তিনি ওখান থেকে গাড়ি করে চলে যান হাই রোডে, তার মেয়ের মৃত্যুর জায়গায়। ব্যাস, আমি সেটা দেখি 2 2 4 করে ফেলি। আর ওনার মেয়ে যে গর্ভবতী ছিল সেটা জানলে কি করে? হ্যাঁ, সেটা বলতে পার খোঁজ খবর চালানোর ফল। ব্যাস এইটুকুনি। কিন্তু ব্যোমকেশ, এখানে তুমি কাকে দোষী মানবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ এবার মুচকি হেসে বলে, একটা বাংলা প্রবাদ আছে জানো তো অজিত? কি? স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ব্যোমকেশের দিকে। সে বলে চলল, বুঝলেন না? সেটা বুঝতেই পারছি। এর মানে হলো, মানুষের ভেতর থেকেই প্রবৃত্তির রাজত্ব না গেলে মানুষ আর মানুষ থাকবে না, সব পশু হয়ে যাবে। এখানে আদিনাথ বাবুর মেয়েটি ওই পাষণ্ড ছেলেটিকেও ভালোবাসলেও তার বয়সের অভিজ্ঞতার অভাবের দরুন সে বুঝতে পারে না যে শারীরিক সম্পর্কটাই ভালোবাসা নয় অজিত। ভালোবাসা হলো অন্যের ভালোতে বাস করা, মানে অন্যের কিসে ভালো হয় সেইটা দেখে চলা। আর সেই সত্যের জ্ঞানের অভাবেই সেই মেয়েটিকে প্রাণ দিতে হয় তারই ভালোবাসার মানুষের হাতে। আসলে ওই ছেলেটা কোনোদিনই আদিনাথ বাবু মেয়েকে ভালোবাসেনি, সে খালি স্বাদ বদলে বেড়াতো, আর তার শিকার হয়ে গেল সেই ছোট্ট মেয়েটি। এবার আমি প্রশ্ন করলাম, তাহলে তুমি প্রেমের বিরোধিতা করতে বলছো ব্যোমকেশ? ধুর, সেটা কথা বললাম। আসলে এই কৈশোর আর যৌবনে নিজের প্রবৃত্তির কবলে না পড়ে নিজেকে প্রতিষ্ঠিত কিভাবে করা যায় সেটাই লক্ষ্য রাখা দরকার, বুঝলে? তবে অন্যের ক্ষতি না করে। এই বলে ব্যোমকেশ বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে আবারও সিগারেটে টান দিতে থাকে। আমি অনুভব করলাম, এক সত্যান্বেষীর দৃষ্টি শুধু সত্য অন্বেষণের দিকে থাকে না, থাকে সত্যকে বুকে নিয়ে বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা। তাই তো এত কঠিন সত্যগুলোকে ব্যোমকেশের মুখ দিয়ে বেরিয়ে আসে অনায়াসে। আর আমরা জলে জমে থাকা কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে গলির মধ্যে সত্য খুঁজতে থাকি, কিন্তু জানি না যে সেই সত্যটা আমাদের নিজেদের বুকের মধ্যেই সলতের আলোর প্রদীপের মতোই জ্বলজ্বল করছে। তাই তো ব্যোমকেশের মতন সত্যান্বেষীদের দরকার সেই আলোকে আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য।